সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো হার্ট অ্যাটাক সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার AZM আহসানুল্লাহ 1986 সালের মে মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডি কার্ড ও ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে ল্যাব এইড ইন ইমার্জেন্সি মেডিসিন কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার তাহসিন, এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। হার্ট অ্যাটাক সমস্যা তো স্যার অনেকের মধ্যে একটি ধারণা থাকে যে আসলে হার্ট স্ট্রোক বলে থাকেন অনেকে। স্যার, সেটি কোনটি সঠিক এবং সেক্ষেত্রে কি হয়ে থাকে? ধন্যবাদ। আসলে এই বিভ্রান্তি প্রতিনিয়ত আমরা আমাদের চেম্বার, হসপিটাল সব জায়গায় পেয়ে থাকি। স্ট্রোক আসলে একটু ডিফারেন্ট। আমরা যখন ব্রেইনের কোনো সমস্যা হয় বা আমরা ব্রেইন অ্যাটাক বলতে পারি বরঞ্চ, কিন্তু হার্ট স্ট্রোক কখনো হয় না। স্ট্রোক সবসময় ব্রেইনের সমস্যা, যদিও কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যেই পড়ে থাকে। আর হার্ট অ্যাটাকই যেটা আমরা অ্যাকিউট এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে থাকি, সেটি কিন্তু হার্ট অ্যাটাক, সেটি কিন্তু স্ট্রোক নয়। এটির সাথে আসলে গুলিয়ে ফেলা ঠিক হবে। এই ক্ষেত্রে হার্টে কি ধরনের সমস্যা হয়ে থাকে বা কেন হয়, আমি যদি প্যাথোফিজিওলজি জানতে চাই। আচ্ছা, সত্যি আমাদেরও জানা দরকার, তাহলে আসলে বুঝতে সুবিধা হবে, এটা প্রতিরোধের সুবিধা হবে। যে আমাদের যে হার্ট আমাদের মায়ের পেটে থাকতে চলা শুরু করে, সেই হার্ট কিন্তু কখনো আমাদের কাছে এক মুহূর্তের জন্য কিন্তু ছুটি চায় না, বন্ধ থাকে না, অবিরত চলতে থাকে। এবং সেই হার্ট চলার জন্য কিন্তু নিজস্ব কিছু খাবার দরকার, তার রক্ত সরবরাহ দরকার। সেই সরবরাহগুলো আসে হচ্ছে করোনারি আর্টারি বা ধমনী দিয়ে। হার্টের যে নিজস্ব আর্টারি রয়েছে, সেই আর্টারিগুলোর মধ্যে যদি কখনো কোনো বাধা তৈরি হয়, ব্লক অথবা ক্লট দিয়ে, অথবা অনেক সময় আমরা বলি যেটি লিপিডের যে লেয়ার দিয়ে যে একটি চর্বির আস্তরণ পরে হঠাৎ করে যদি সেখানে কিছু আটকে ব্লক হয়ে যায়, এবং তার ফলে হার্টের কোনো একটা অংশ ব্লাড সাপ্লাই পায় না, পুষ্টিটি পায় না, এবং সে তখনই কিন্তু ব্যথাটি শুরু হয়। এবং এটি যদি একটি সময়ের পরে পার হয়ে যায়, তখন এই মাংসটা নষ্ট হয়ে যায়, হার্ট মাসেলগুলো নষ্ট হয়ে যায়, সেটাকে ইনফাকশন বলা হয়। মূলত সেটি কিন্তু হার্ট অ্যাটাক। আচ্ছা, তো এই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আসলে কারা থাকেন বা কি করলে আমরা আসলে এটি থেকে মুক্তি পাবো সেটি তো জানবো, তবে তার আগে রিস্ক ফ্যাক্টরসগুলো জানবো। একেবারেই যথার্থ বলেছেন। আমরা সবসময় বলে থাকি যে আমরা উত্তরাধিকার সূত্রে যেরকম অনেক কিছু পেয়ে থাকি, সেরকম কিন্তু বংশগতিক ধারার কিছু রোগও আমরা পেয়ে থাকি। একটি হচ্ছে যেটি মডিফাই করা যায় না, মানে যেটি আমাদের জিনের মধ্যে জেনেটিক্যালি আমরা পেয়ে থাকি। ফ্যামিলিতে যদি কারো হার্টের সমস্যা থাকে, তাহলে কিন্তু সেটি পরবর্তী প্রজন্মে আসার সম্ভাবনা রয়েছে, সেটি একটি। 2 নম্বর হচ্ছে যেটি মডিফাইবল রিস্ক ফ্যাক্টর রয়েছে। আরেকটি হচ্ছে এজ। এখন যদিও এজটা একটা ফ্যাক্টর না, এখন অনেক আর্লি এজেও আমরা হার্ট অ্যাটাক পাচ্ছি। আর দ্বিতীয়ত যেটি আমরা পরিবর্তন করতে পারি, সেরকম কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেরকম আমরা বলি উচ্চ রক্তচাপ, যেটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ডায়াবেটিস মেলাইটাস, যেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা বলছি ডিসলিপিডেমিয়া, যদি রক্তে যদি চর্বি বা কোলেস্ট্রলের পরিমাণ অত্যধিক বেড়ে যায়, সেটি কিন্তু একটা মূল কালপিট হিসেবে বিবেচিত হয়। এবং আমরা বলছি সেডেন্টারি লাইফস্টাইল, এই যে আমরা দেখা গেল যে এক কদম হাঁটতে চাই না, একতলা লিফটে উঠতে চাই, এতটুকু জায়গা হলে গাড়ি বা রিক্সা দিয়ে চলতে চাই, এই যে শারীরিক যে পরিশ্রম, কায়িক পরিশ্রম কমে যাচ্ছে, সেটি কিন্তু হার্টের অ্যাটাকের অন্যতম কারণ। এবং বর্তমান যে আমরা আধুনিক জীবনধারায় যে অভ্যস্ততা আমাদের, যে আমরা ফাস্টফুডের উপর ডিপেন্ডেন্ট, অ্যাংজাইটি, স্ট্রেস, আমাদের কর্মক্ষেত্রে, সংসারে, সব জায়গার মধ্যে একটা আমরা মনে হচ্ছে একটা দৌড়ের অস্থিরতার মধ্যে আছি। এই জায়গাগুলো সবগুলোই হার্টের অ্যাটাকের জন্য কিন্তু একটা মূল নিয়ামক হিসেবে কাজ করে। হার্ট অ্যাটাকের পরবর্তীতে তাৎক্ষণিকভাবে একজন মানুষ কিভাবে বুঝবেন? কারণ আমরা জানি যে বুকে ব্যথা তার অন্যতম একটি আসলে উপসর্গ, কিন্তু বুকে ব্যথার তো আরো বেশ কিছু কারণ আছে এবং একই ধরনের অনেকটা। তো কিভাবে আলাদা করা যায়, কি কি উপসর্গ হয়? বুকে ব্যথা মানে আমরা বলে থাকি একটি রুল অফ থাম্ব, যে এনি সর্ট অফ চেস্ট পেইন, যদি যে কোনো ধরনের বুকে ব্যথা যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হয় এটা হার্টের ব্যথা নয়, ততক্ষণ কিন্তু তাকে
আমাদের অবজারভেশনে রাখতে হবে। তার মানে অর্থ হচ্ছে এটা হার্টের ব্যথা তা নয়, এটাকে গুরুত্ব দেয়া। আমরা সাধারণত একটা টিপিক্যাল যে সিমটমগুলো বলি, আমরা বলি সেন্ট্রাল কম্প্রেসিভ চেস্ট পেন। মনে হচ্ছে যে একটা হাতি যদি বুকের উপর পাড়া দেয় তাহলে যে ধরনের চেপে আসে বুকটা, এই ধরনের একটা মধ্যে অনেকের ধারণা আছে যে বুকের বাম দিকে ব্যথা হলে হার্টের সমস্যা, ডান দিকে হলে অন্য সমস্যা। আপনি মানে অনেকেই বদ্ধমূল ধারণা, আসলে মূল ব্যাপারটি তা নয়, একদম সেন্ট্রাল চেস্ট পেন আমরা বলি। এর সঙ্গে ব্যথাটি অনেক সময় রেডিয়েট করে, আমরা বলি বাম দিকে, বাম হাতে এবং কোণে আঙ্গুল বরাবর রেডিয়েট করে। অনেক সময় জতে আমাদের এই চোয়ালের মধ্যে মনে হচ্ছে যে একদম একটা চাবানো একটা ব্যথা অনেক সময় অনুভব করি, অনেক সময় পিছনের দিকে অনেক সময় যায়। এর সঙ্গে একই সঙ্গে আমরা বলি সোয়েটিং, যে চিকন ঘামের মতো মনে হচ্ছে সারা শরীর ঘেমে যাচ্ছে। আমরা আরেকটা কথা বলি যে শর্টনেস অফ ব্রেথ, কারো করে দেখা যাচ্ছে ব্যথাটি এত প্রকট নয় কিন্তু তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, সেটি আমরা অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট বলি, যে এটিও কিন্তু হার্টের অ্যাটাকের একটি লক্ষণ। এবং সর্বোপরি আরেকটা বলি ইমপেন্ডিং ফিয়ার অফ ডেথ, যে মনে হবে যে মৃত্যু বোধহয় তাকে হানা দিতে আসছে। যে একটা মানুষ স্বাভাবিকভাবে আমরা বেঁচে থাকার সময় কিন্তু খুব একটা এরকম মনে হয় না, কিন্তু মনে হবে যে আমি বোধহয় মরে যাচ্ছি, মানে বিষয়টা এরকম, এই ধরনের ভয় একটা তার মধ্যে কাজ করে। তো এই লক্ষণগুলো টিপিক্যাল লক্ষণ। এছাড়াও যারা এজেড পার্সন রয়েছে, যারা দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে, তাদের ব্যথার অনুভূতিটি সেভাবে নাও আসতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমরা বলি যে তার অস্থিরতা, তার খারাপ লাগা, এই জায়গাটা কিন্তু উনি বলবেন যে আমার খুব অস্থির লাগছে, আমার ভালো লাগছে না, এই যে একটা ডেভিয়েশন, এটাকেও কিন্তু গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। আচ্ছা, তো এই ধরনের উপসর্গ আসবার পরে আমরা জানি যে অনেক ক্ষেত্রেই রোগীর কিন্তু জীবন বাঁচানো সম্ভব হয় যদি যথার্থ সময় তাকে হাসপাতালে পৌঁছানো যায় এবং যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো আছে সেটি যদি নেওয়া যায়। তো সে সম্পর্কে কি আপনি আমাদের দর্শকদের আসলে সচেতন করতে চাইবেন বা কি করতে হবে তৎক্ষণাৎ? না, একেবারেই আমি বলবো যে সেটি জানা সবার জন্য ভীষণভাবে জরুরি। কারণ হচ্ছে যখনই আপনি এই ধরনের লক্ষণগুলো দেখবেন এবং তার সিমটমের যে কোমরবিডিটি, আমরা রিস্ক ফ্যাক্টরগুলোর সাথে যদি মিলে যায়, তাহলে কিন্তু আমাদের আর দেরি করা ঠিক হবে না। আমরা বলি যে নিয়ারেস্ট, সবচেয়ে কাছের সময়ের, সবচেয়ে ন্যূনতম সময়ের মধ্যে নিয়ারেস্ট যে কার্ডিয়াক সেন্টার রয়েছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। কারণ আপনারা জানেন যে হার্টের অ্যাটাকের অ্যারাউন্ড অনেক ক্ষেত্রে সারা বিশ্বের যে 50% লোক অনেক সময় হসপিটালে পৌঁছাতে পারে না, তার আগে তার যে কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, অ্যারিথমিয়া আমরা যেটি বলি, সেটার কারণে কিন্তু অনেকেই মৃত্যুবরণ করে। এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যত দ্রুত আমরা সময়ের সাথে একটা সম্পৃক্ততা রয়েছে, আমরা টাইম বাউন্ড ক্রিটিক্যাল কেয়ার বলি, যে আমরা উইদিন আওয়ার বা 90 মিনিটের মধ্যে তাকে হসপিটালে নিয়ে ক্যাথল্যাবে সরাসরি নিতে পারি বা এই সময়ের মধ্যে নিতে পারি, তাহলে হার্টের মাসেলগুলো নষ্ট হয় না। আমরা দুই ধরনের পদক্ষেপ রয়েছে, একটি আমরা বলি থেরাপিউটিক থ্রোম্বোলাইসিস, যে একটা ইনজেকশন দিয়ে, এখন অনেক আধুনিক ইনজেকশন বের হয়েছে যেটি পেরিফেরিতে করাও সম্ভব, যে একটা ক্লট ব্লাস্টার, যে ক্লটটা জমা হয়েছে সেটাকে আমরা ভেঙে দিই, গুঁড়িয়ে দিই এটি। এবং একই সঙ্গে সবচেয়ে আধুনিক গোল্ড স্ট্যান্ডার্ড যে ট্রিটমেন্টটি রয়েছে সেটা আমরা প্রাইমারি পিসিআই বলি, পারকিউটেন্স ইন্টারভেনশন। সেটি হচ্ছে একটা, আমরা জানেন অ্যানজিওগ্রাম যেভাবে করে, এখন তো রেডিয়াল দিয়ে করা হয়, হাত দিয়ে অথবা এই যে এখানে আমাদের কুচকির এখান দিয়ে ফিমোরাল দিয়ে ঢুকিয়ে আমরা সরাসরি টার্গেট বা কালপিট ভেসেলে যে ওটাকে আমরা ওখানে একটা স্টেন্ট আমরা করে দিই, অনেক সময় ছুটি দিই। এই তাহলে হয় কি যে হার্টের মাসেলটা আর ক্ষতিগ্রস্ত হয় না, হার্টের মাসেলটা ইনটেক থেকে যায় এবং সে স্বাভাবিক জীবনযাপন তার জন্য অনেক সহজ হয়। আমাদের বাড়িতে লোকদের কি করণীয় রয়েছে? প্রথমেই এই ধরনের ক্ষেত্রে আমরা অস্থির হয়ে যাই, মাথা ঠান্ডা রাখতে হবে, তাকে একটি ঠান্ডা খোলামেলা ফ্যান ছাড়া বা এসি অবস্থায় তাকে ছাড়তে হবে, তার মুভমেন্টটাকে রেস্ট্রিক্ট করতে হবে, তার জামা কাপড়গুলো যদি টাইট থাকে একটু লুজ করে দিতে হবে, আশ্বস্ত করতে হবে। একই সঙ্গে আমরা অ্যাসপিরিন আমরা যেটা বলে থাকি সেটা 300 মিলিগ্রাম আমরা ক্রাশিং বলি, চিবিয়ে, এটা খেলে কিন্তু জীবন ধ্বংস হয়ে যাবে না, কাজে এটি কিন্তু তার জীবন রক্ষা করতে পারে। অর্থাৎ হার্ট অ্যাটাক না হলেও তো এইটি আসলে এটা দেয়া যেতে পারে, এটা একটু হয়তো অ্যাসিডিটির সমস্যা হতে পারে, এর জন্য আমরা ওষুধ দিব, গ্যাসের ওষুধ তো সবার বাসায় রয়েছে। একই সঙ্গে আমরা অনেক ক্ষেত্রে বলি হসপিটাল সেটিংসে যে অ্যাট্রোভাস্টাটিন যে গ্রুপ রয়েছে, লিপিড লোয়ারিং এজেন্ট বা স্ট্যাটিন, এইরকম একটা ওষুধ আমরা 80 মিলিগ্রাম অ্যাট্রোভাস্টাটিন অথবা 40 মিলিগ্রাম রোজোভাস্টাটিন এটা আমরা সঙ্গে দিয়ে থাকি সাথে সাথে। এটি দেওয়া মাত্র মানেই হচ্ছে আপনি চিকিৎসার সূচনা করলেন, যে ক্লটটি জমা হচ্ছে সেটিকে বাধাগ্রস্ত করতে শুরু করলেন, এবং এরপর যখন উনি হসপিটালে যাবে তার চিকিৎসাটি অনেক সহজ হবে। স্যার, এই যে ডিসেন্ট্রালাইজ করার একটি ব্যাপার, তো সেটি সম্পর্কে যদি একটু জানাতেন যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে কি এটি গুরুত্ব বহন করে কিনা? এটি খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখন সময়ের দাবি, কারণ আমরা জানি যে আমরা নতুন বাংলাদেশ স্বাস্থ্য সংস্কারের যুগে হার্টের চিকিৎসাকে যদি আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত না করতে পারি, এখন যদি ভুরুঙ্গামারিতে কেউ একজন হার্ট অ্যাটাক হয়
তাহলে তার চিকিৎসা এবং ঢাকা শহরের চিকিৎসার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য থেকে যায়। কারণ সেখানে যে স্ট্রাকচারাল জিনিসগুলো থাকা দরকার সেটি অনেক সময় না থাকতে পারে এবং দক্ষ জনশক্তি সেখানে না থাকতে পারে, ফলে কিন্তু এই চিকিৎসাটি ব্যাহত হয়। কাজেই আমরা যদি এই ধারাবাহিকভাবে অ্যাটলিস্ট জেলা এবং সদর পর্যন্ত যদি আমরা এই নিশ্চিত করতে পারি যে না উনি আসলে পরে সঙ্গে সঙ্গে আমরা এই থ্রোম্বোলাইজ করে তার ক্লটটিকে ভেঙে দিতে পারবো, সেটা ইনজেকশনের মাধ্যমে হোক অথবা ইন্টারভেনশনের মাধ্যমে হোক, তাহলে কিন্তু একটা রেফারেল সেন্টার গড়ে ওঠে। হার্ট অ্যাটাক হওয়ার মাত্রই প্রতিটা জেলায় যেতে কারোরই 1-1.5 ঘন্টা বেশি সময় লাগে না। কি করলে আসলে আমরা সুস্থ থাকবো, আমাদের হৃৎপিণ্ড ভালো থাকবে এবং হার্ট অ্যাটাক থেকে আমরা দূরে থাকতে পারবো? হার্ট অবিরত আপনার জন্য কাজ করে যাচ্ছেন, তারও কিন্তু কিছু যত্নের প্রয়োজন রয়েছে। একেবারে আমরা একটি কথা সবসময় উল্লেখ করি যে খরস্রোতা নদীতে কখনো পলি জমে না, সো কিপ মুভিং। আপনি যদি আপনার নিজেকে সচল রাখেন তাহলে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি এমনিতেই অনেকাংশে কমে যায়। আপনি যদি প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটেন তাহলে আপনার হৃদরোগের ঝুঁকি, আপনার উচ্চ রক্তচাপ এবং আপনার ডায়াবেটিস, এই 3টি ক্ষেত্রেই আপনি কিন্তু সুফল পাবেন। এটি একটি আমাদের আসলে যেটি প্রয়োজন সবার আগে জীবনধারার পরিবর্তন। আমরা যে আগে একটি মানুষ কি করত, একটা মিষ্টি খেতে হলে বাজারে যে 4 মাইল হেঁটে তাকে যে বাজারে কিনতে হতো, কিন্তু এখন আমাদের আধুনিক যুগে পদ্ধতিতে বাসায় এসে হয়তো পৌঁছে কয়েকদিন পর খাইয়েও দিয়ে যেতে পারে। তো এই যে বিষয়গুলো, যে আমাদের মুভমেন্ট কমে গেছে, আমাদের কায়িক পরিশ্রম কমে গেছে, আমাদের চিন্তা ভাবনা অনেক বেড়েছে, আমাদের অ্যাংজাইটি স্ট্রেস বেড়েছে, এই জায়গাগুলো আমাদেরকে সবার আগে মডিফিকেশন করতে হবে। খাদ্যাভ্যাস, যে খাদ্যাভ্যাসটি নিয়ে আমরা অভ্যস্ত, প্রতিদিন আমরা মাংস জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করি, ফাস্ট ফুড যেগুলো ডিপ ফ্রাই খাবারগুলো বেশি পছন্দ করি, এই ঐতিহ্য কিন্তু পরিবার থেকে গড়ে উঠতে হবে। শাকসবজির উপর নির্ভরতা এবং মাছের উপর নির্ভরতা যদি পরিবার ছোটবেলা থেকে আমরা শুরু করতে পারি তাহলে কিন্তু বাসার ছেলে মেয়েরা বা বাচ্চারা কিন্তু সেটি ডিনাই করবে না। এটি একটি বিষয়, খাদ্যাভ্যাসের বিষয়। আরেকটি বিষয় রয়েছে যেটি আমরা বলি যে আপনার যে জীবনধারার মধ্যে চিন্তা ভাবনার যেটি পরিবর্তন আনতে হবে, যে আমাকে সচল রাখার জন্য বা হাঁটার জন্য যে পরিস্থিতি সেটি ঠিক করতে হবে, খাবার দাবারটি ঠিক করতে হবে এবং লিপিড বা কোলেস্টেরল জাতীয় যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে আমরা বলি যে গরু, খাসি, এই 4 পায়ে হাঁটে যেসব জন্তুগুলো, সেগুলোর পরিমাণ কমাতে হবে, শাকসবজির উপর আপনার নির্ভরতা বাড়াতে হবে এবং ডায়াবেটিস এবং যদি উচ্চ রক্তচাপে কেউ ভুগে থাকেন তাহলে সেটি নিয়ন্ত্রণ, যথাযথ নিয়ন্ত্রণই কিন্তু হৃদরোগ প্রতিরোধের প্রথম স্টেপ। আমরা বলবো যে আপনি এটি নিয়ন্ত্রণ করছেন মানে আপনি হৃদরোগ সহ অন্যান্য অনেকগুলো কমপ্লিকেশন বা জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখছেন। যারা অলরেডি আক্রান্ত হয়ে গিয়েছেন এবং তাদের তো একটি আসলে লাইফস্টাইল বলে দেয়া থাকে এবং নিয়মিত ঔষধ গ্রহণের কথা, ফলো আপের কথা, সেটি আসলে কিভাবে করতে হয় এবং কেউ যদি সেটি না করেন এবং একটা সময় গিয়ে দেখা গেল যে ঔষধ আর খাচ্ছেন না, পরবর্তীতে কি আসলে তার কোনো ঝুঁকি থাকে কিনা? অবশ্যই, আসলে একবার যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে বা হৃদরোগ বা ডিসলিপিডিমিয়া হয়ে থাকে, তার কিন্তু সেটি পুনরায় হবার সম্ভাবনা থাকে, তার শরীরটি কিন্তু সেটির জন্য কম্পিটেবল। কাজে এটিকে প্রতিরোধ করার জন্য কিন্তু আপনাকে কষ্ট করতে হবে, সেটি তো শারীরিক ব্যাপারটি বললাম। আর একই সঙ্গে যে ওষুধগুলো আপনার কার্ডিওলজিস্ট আপনাকে প্রেসক্রাইব করবে, কিছু ওষুধ আছে আমরা বলি যে আপনি সারা জীবন খেতে হবে, যদি উচ্চ রক্তচাপ আপনার থেকে থাকে সেটি খেতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, একই সঙ্গে আমরা লিপিডটাকে বা আমাদের কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেই ওষুধটা খেতে হবে। অনেক সময় আমরা ইকোস্প্রিন বা ক্লোপিড্রগল এই জাতীয় ওষুধ দীর্ঘদিন আমরা খেতে বলি। মানে যথাযথ বিষয়টি হচ্ছে যে আমরা অনেক সময় বুকের ব্যথাটা চলে গেল, তারপরে বললাম যে না থাক, এখন তো ভালোই লাগছে, আর ওষুধ না খেলেও চলবে। এই যে নিজে নিজে যে সিদ্ধান্তটি নেওয়া, নিজেরই সিদ্ধান্ত থেকে আমাদের সবার আগে বিরত থাকতে হবে এবং মানুষের কথায় বা একেবারেই যারা রাস্তায় যে দোকানগুলো রয়েছে, ফার্মেসি বা এগুলোর কথায় কান না দিয়ে আপনি যথাযথ হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যদি ফলো আপ করেন আপনি ভালো থাকবেন। স্যার, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। অনেক বাবা মায়ের রয়েছেন যারা কিন্তু সন্তানের উচ্চতা বৃদ্ধি নিয়ে খুব টেনশনে থাকেন। আসলে উচ্চতাটা ডিপেন্ড করে অনেকটা বংশগত বিষয়ের উপর, বাবা মায়ের হাইটের উপর বা পূর্বপুরুষদের হাইটের উপর ডিপেন্ড করে। এর পাশাপাশি কিন্তু উচ্চতা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, সেটা হলো পুষ্টি বা নিউট্রিশন। আপনার যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থেকে থাকে তখন কিন্তু বাচ্চার দেখা যাবে যে এই পুষ্টির অভাবের কারণে কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বা ওজন ঠিক মতো বাড়বে না। তাই বাচ্চার উচ্চতা যাতে সঠিকভাবে বাড়ে এই কারণে কিন্তু আপনার বাচ্চার খাবারে অবশ্যই পুষ্টিকর খাবার
রাখতে হবে। আমরা বলে থাকি যে 5 বছর বয়সের আগে যদি বাচ্চার নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয় বা অপুষ্টিতে যদি ভুগে থাকে বাচ্চা, সেই সব বাচ্চার কিন্তু পরবর্তীতে আপনার হাইটটা একটু কম হয়ে থাকে। তাই এই কারণে অবশ্যই আপনার বাচ্চার খাবারে আপনি পুষ্টিকর খাবার রাখবেন। যেসব বাচ্চাদের রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা থাকে, এইসব বাচ্চাদের কিন্তু হাইটের উপর খুব ইফেক্ট পড়ে বা হাইটটা একটু কম হয়। তো এই কারণে অবশ্যই আয়রনযুক্ত যে খাবার যেগুলো রয়েছে, আয়রন এবং ফলিক অ্যাসিড যুক্ত খাবার অবশ্যই আপনার বাচ্চার খাবারে রাখতে হবে। আপনি এক্ষেত্রে যেটা করবেন, যে দেখা যায় যেসব খাবারে আয়রন পাওয়া যায়, যেমন কলা, খেজুর, বেদানা, দেশীয় যে ফল যেগুলো রয়েছে, সবুজ শাকসবজি এবং হলুদ রঙের যে সবজি এবং ফলমূল রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে রাখবেন। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়। আয়রন এবং ফলিক অ্যাসিড আপনার বাচ্চার রক্ত স্বল্পতা দূর করার পাশাপাশি কিন্তু উচ্চতা বাড়াতেও সাহায্য করবে। আয়রনযুক্ত খাবার খাওয়ানোর সময় অবশ্যই ভিটামিন সি যুক্ত খাবার আপনার বাচ্চার খাবারে রাখতে হবে, কারণ আয়রনযুক্ত খাবার খেলেই যে আপনার আয়রনের চাহিদা পূরণ হবে সেটা না, আয়রনটা অ্যাবজর্ব ও শোষণ করতে হবে শরীরে। সেই কারণে সাথে অবশ্যই ভিটামিন সি রাখতে হবে। আপনার কমলা, লেবু, মালটা, কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা বা সিজনাল যে টক ফল যেগুলো রয়েছে, এগুলো আপনার বাচ্চার খাবারে নিয়মিত রাখুন। প্রোটিন যদি কম হয়, বাচ্চা যদি প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগে থাকে, এইসব বাচ্চার উচ্চতা অবশ্যই কম হয়। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করুন আপনার বাচ্চাকে প্রতিদিন 1 থেকে 2 টুকরো করে মাছ বা 1-2 টুকরো করে মাংস, 1টা করে ডিম, 1 গ্লাস করে দুধ, বাদাম, এগুলো খাবার তালিকায় রাখার জন্য। একটু ঘন ডাল বাচ্চার খাবারে রাখতে পারেন, কারণ ঘন ডালে আপনি যেভাবে প্রোটিন পেয়ে যাবেন সেরকমভাবে কিন্তু আয়রনও পেয়ে যাবেন। এই ধরনের খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করবে। এরপরে বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায় এবং পাশাপাশি প্রোটিনও আছে, যেটা কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। যেসব বাচ্চার উচ্চতা কম বা অপুষ্টিতে ভুগছে, সেই সব বাচ্চার খাবার তালিকায় 1 গ্লাস থেকে 2 গ্লাস করে দুধ, হাফ কাপ করে দই কিন্তু রাখতে পারেন, অথবা পনির আপনার বাচ্চার খাবার তালিকায় রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে এবং হাড় মজবুত করতে সাহায্য করবে। হাড়ের গঠন যদি মজবুত না হয়, তখনও কিন্তু বাচ্চার উচ্চতা ওইভাবে যে বাড়বে না। ভিটামিন ডি যুক্ত খাবার বাচ্চাকে অবশ্যই আপনার সামুদ্রিক মাছ, তৈলাক্ত মাছ, ডিমের কুসুম, চিয়া সিড, এগুলো কিন্তু বাচ্চার খাবারে রাখার চেষ্টা করুন। পাশাপাশি আপনার বাচ্চাকে সূর্যের আলোয় রাখার চেষ্টা করুন। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান। তাহলে কিন্তু আপনার বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি তৈরি হবে, যেটা আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এখন তো আপনারা শুনলেন যে কোন কোন খাবারগুলো আপনার বাচ্চার উচ্চতা বাড়াতে সাহায্য করবে। এইসব খাবার খাওয়ার পাশাপাশি অবশ্যই আপনার বাচ্চাকে নিয়মিত খেলাধুলা করাবেন, কারণ খেলাধুলা কিন্তু বাচ্চার অ্যাক্টিভিটি লেভেল যখন বাড়বে, সেটা কিন্তু বাচ্চার হাইট বাড়াতে সাহায্য করবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে তার আগে যদি একটু আমাদের দর্শকদের আপনার বিশেষ কোনো পরামর্শ দেবার থাকে, সেটি জানতে চাইব। এই হার্ট অ্যাটাক বা হৃদরোগ, এটি আসলে যে কোনো সময় একটি বয়সের পর সবারই যে কেউ আক্রান্ত হতে পারেন। কাজে সতর্ক থাকাই, প্রতিরোধটাই কিন্তু সবচেয়ে বড় আমাদের হৃদরোগ প্রতিরোধ, মানে আমাদের প্রতিকারের সবচেয়ে বড় পথ। আমরা অলওয়েজ বলে থাকি যে আপনি যদি নিয়মিত প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট থেকে 40 মিনিট হাঁটেন, আপনি যদি ফলমূল, শাকসবজি এবং মাছের উপর নির্ভরতা বাড়ান, যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থেকে থাকে, তাহলে তার যথাযথ নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক জীবনযাপন, আমরা অতি চিন্তাভাবনা জীবনযাপন থেকে, ফাস্টফুড জীবনযাপন থেকে আমরা নিয়ন্ত্রিত জীবনযাপন আসলে যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি হৃদরোগ প্রতিরোধ করতে পারবেন এবং সেটি কিন্তু প্রতিকারের প্রথম পর্ব বা প্রথম স্টেপ। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হার্ট অ্যাটাক সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধের উপায়গুলো নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। রোজা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে জাপানি বিজ্ঞানী ওসুমি, উনি নোবেল প্রাইজ পেয়েছেন তো অটোফেজি আবিষ্কার করার মাধ্যমে। তো ইতিপূর্বে তো আমরা এটা সবাই রোজা রাখি, এটা ফরজ ইবাদত। 1400-1500 বছর ধরে আমরা 1 মাস রোজা রাখছি।
তো এটার মাধ্যমে আত্মিক পবিত্রতা শুদ্ধি ঘটে, আত্মার বিশুদ্ধতা হয়। কিন্তু বিজ্ঞান এখন প্রমাণ করেছে এর মাধ্যমে কোষের বিশুদ্ধতা, সেল ডিটক্সিফিকেশন হচ্ছে। অটোফেজি মানে হচ্ছে আত্মভক্ষণ, অর্থাৎ যেমন রোজা রাখলে আমাদের ফ্যাট বার্নিং হচ্ছে, তো কোষের ভিতর অতিরিক্ত যে জঞ্জালগুলো জমা থাকে, ডিফেক্টিভ প্রোটিন থাকে, সেই প্রোটিনগুলোকে বডি রিসাইকেল করে। যেমন অনেকগুলো ভাঙা কাঁচ থেকে একদম নতুন গ্লাস তৈরি করার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।